তো আমি অবশেষে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর এই তাল গাছকে কেন্দ্র করেই পরে এই যে কুঁড়ে ঘরটা আছে, এই কুঁড়ে ঘরটা বানানো হয়েছে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আর ঠিক অপোজিটে হচ্ছে উড়িষ্যা। হাই, তোমাদের সবাইকে সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? হাওড়া স্টেশন থেকে তোমাদের বন্ধু সৌরভ আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে 13ই জানুয়ারি 2024, আর আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে। শান্তিনিকেতন হলো আমাদের পশ্চিমবঙ্গের বোলপুর শহরের ছোট্ট একটি অঞ্চল শান্তিনিকেতন। এই প্রথমে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিস্তার করেছিলেন, পরবর্তী সময়ে ওনারই পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর আরও বিস্তার করেছিলেন। আর এই ঠিক 4 মাস আগে 17ই সেপ্টেম্বর 2023 শান্তিনিকেতনকে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে শান্তিনিকেতন স্বীকৃতি পেয়েছে। আগে পশ্চিমবঙ্গের সুন্দরবন ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে যেমন স্বীকৃতি লাভ করেছে, তেমনই এখন শান্তিনিকেতন ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। আর টাইমটা আপডেট করাই তোমাদেরকে। এখন বাজে ঠিক সকাল 9:37 বাজে, ঠিক আছে। আর আমাদের ট্রেন আছে 12337 হাওড়া স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। ট্রেনটা ছাড়বে 10:05-এ। দুটো স্টপেজ আছে, একটা হচ্ছে বর্ধমান জাংশন আর সেকেন্ড হচ্ছে গুসকুড়া। চলো লেট না করে আমি আমার সিটে চলে যাব। তাহলে শুরু করছি আজকের পর্বে ভিডিওটা। আমাদের কোচ নম্বর পড়েছে D1। আমি বেশি লেট না করে ট্রেনে উঠবো, দেখবো। আর আমাদের সিট নম্বর 86টা মিডিলে পড়েছে না ধারে পড়েছে না জানলার ধারে পড়েছে সেটা দেখবো। আর আমার জানলার ধারে সিট বরাবরই প্রিয়, কিন্তু কি লেখা আছে দেখি, চলো। আমার সিট নম্বর পড়েছে 86, আর সেটা হচ্ছে মিডিলে। এখন বাজে ঠিক 10:05, আর নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক টাইমেই আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই দেখো, তো আমি অবশেষে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। একটু আগে ট্রেন থেকে নামলাম। ট্রেন এখানে ঢোকানোর কথা ছিল 12:05, আর এখন বাজে ঠিক, তোমাদেরকে টাইমের আপডেটটা বলি, 12:25 বাজে। মোটামুটি 20 মিনিট মতো লেট করেছে। আর আমি এখন চলে যাব আমার হোটেলে। আর ঠিক এর পেছনে আমি দেখাই,
এদিকে আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি যে কামরায় যে কোচিং করে গিয়েছিলেন সেই কোচটা নাকি এই মিউজিয়ামের ভেতর রাখা আছে। চলো, আমি আর স্টেশনে লেট করব না, এবার চলে যাব আমার হোটেলে। আর সামনে প্রচুর টোটো আছে, রিক্সা আছে, সেখান থেকে তোমরা বুক করে নিতে পারো, গাড়ি বুক করেও নিতে পারো, শেয়ারেও যেতে পারো। তো আমি এখন আর লেট করব না, চলো। তো আমি এখন এখানে টোটো বুক করে নিয়েছি আমার হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। ভাড়া নিয়েছে 180, বার্গেনিং করে 200 টাকা বলছিল, তাই 180 ভাড়া করে নিয়েছি আমি। তো আমার হোটেলটা হচ্ছে ঠিক সোনাঝুরির কাছে, একদম সোনাঝুরির কাছে, যাতে ওখানেই থেকে ভালো করে সাইট সিনটা করতে পারি, সোনাঝুরিটাও ঘুরতে পারি, ঠিক আছে। এখানে প্রচুর গেস্ট হাউস আছে। এই এরিয়াটার নাম হচ্ছে শ্যামবাটি বাজার। তোমরা বুক করেও আসতে পারো, এখানে ঘুরতে এসে বুকও করতে পারো, রুম পেয়ে যাবে। প্রচুর রুম অ্যাভেলেবেল, প্রচুর গেস্ট হাউস আছে, লজ আছে, থাকার কোনো অসুবিধা হবে না। প্রায় 10 মিনিট হলো আমি এসে পৌঁছেছি আমার হোটেলে। আমার যে গেস্ট হাউসটা, সেই গেস্ট হাউসটার নাম হচ্ছে স্বপ্ননীর গেস্ট হাউস। আর আমি বুকিং করেছিলাম অনলাইনে ভাড়া 1200 পড়েছিল, নিচে গ্রাউন্ডের ফ্লোর, আর উপরে ফ্লোরগুলো 2000 টাকা ভাড়া আছে। কিন্তু আমি ঢুকে আগে রুমটা দেখলাম, উনি আমাকে বললেন যে উপরের রুম খালি আছে, তো আপনারা একবার দেখে নিন। তো গ্রাউন্ডের ফ্লোরে থেকে উপরের রুমগুলো খুব ভালো, এবং সেক্ষেত্রে আমি উপরের রুমটাই আমি চয়েস করলাম। আর এই তোমাদেরকে দেখাই গেস্ট হাউসটা। এই গেস্ট হাউসটার লোকেশনটা বলে দিচ্ছে, একদম সোনাঝুরি ফরেস্ট, সেখান থেকে 1 কিলোমিটার, আর মেন রোড থেকে সামনেই, থেকে হেঁটে চলে যাব সোনাঝুরি ফরেস্টে। তার আগে কিছু খাওয়া হয়নি সকাল থেকে, আমি লাঞ্চ করে তারপর খাওয়া দাওয়া করে বেরোবো, ঠিক আছে। আর বেশি কথা বলবো না, কারণ স্নান করে রেডি হব। আর গেস্ট হাউসটা খুব সুন্দরভাবে সাজানো, ফুল আছে, টবে এখানে ফুল আছে। আর এই গেস্ট হাউসের লোকেশন, নম্বর সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আর এই গেস্ট হাউসের ডিটেলস এবং এখানে যে রুমগুলি আছে সেই নিয়ে আমি একটা সেপারেটলি ভিডিও বানিয়েছি, সেটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সাজানো আছে গেস্ট হাউসটা। চলো একেবারে বেরিয়ে তাহলে তোমাদের সাথে কথা হবে। আমার রুমটা হচ্ছে 2nd ফ্লোরে 201 নম্বর রুম। রুমটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রুমটা বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, 52 ইঞ্চি উপরে টিভি আছে। এখানে একটা আয়না, আর ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। গিজার আছে, ওয়াশরুমে গিজার আছে, আর বেশ বসার চেয়ার আছে। রুমটা খুবই সুন্দর, খুবই ভালো রুম, ঠিক আছে। জোর খিদে পেয়েছে, আগে কিছু খেতে হবে, নাহলে এনার্জি পাচ্ছি না। আগে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো, আর বেরিয়ে তারপর আবার শুরু হবে তোমাদের সাথে কথা বলা। আর পুরো চেষ্টা করব পুরো শান্তিনিকেতনটাকে এক্সপ্লোর করার জন্য। শান্তিনিকেতনের সাইট সিন কী কী ঘোরার আছে, না ঘোরার আছে, কতটা চিপ প্রাইসের মধ্যে তোমরা ঘুরতে পারবে, ঠিক আছে। একদম পয়সা খরচা না করে কতটা কমের মধ্যে ঘুরতে পারবে, আমি চেষ্টা করবো সব কিছু এক্সপ্লোর করার জন্য, ওকে। হোটেল থেকে খাওয়া দাওয়া করে এবার বেশি লেট না করে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এখান থেকে হেঁটে হেঁটেই যাবো সোনাঝুরি হাট, 1 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে। আর টাইমটা তোমাদেরকে আপডেট জানাই। এখন বাজে 2:30-এর দিকে, ঠিক আছে। এই রাস্তাটা ধরে চলে যাব, ভেতর দিক দিয়ে রাস্তা আছে, চলে যাব সোনাঝুরির হাট। আর এটা হচ্ছে সেই খুব সুন্দর সোনাঝুরির জঙ্গল।
আমি এই শীতের মরশুমে পৌষ সংক্রান্তির দিনে চলে এসেছি সোনাঝুরি হাটে, আর কি ভিড়টা একবার দেখো, প্রচন্ড ভিড় হয়েছে সোনাঝুরি হাটে। ওয়েদারটা খুব সুন্দর। সোনাঝুরি হাটে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি সাঁওতালি নাচ, যেটা এতদিন ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি। সোনাঝুরি হাটে এত মার্কেট, এত কিছু, সেটা এখন চোখের সামনে। এই যে এটা তো আরো পরে স্থানে পরে এটা আছে, এখানে সব কটা পাঞ্জাবি কি 280 করে? আচ্ছা, আপনি সাইজ না, উনি রেঞ্জে কথা বলুন। 40 আপনি কালার বলুন, আমি বার করে দেখে দিচ্ছি। আমার তারের কাজ খুবই সুন্দর। চলে এলাম এখন প্রকৃতি ভবনে, আর এখানে লেখাই আছে খোলা হয় 9টার সময়, বন্ধ হয় বিকেল 5টায়। তো তার মধ্যে আসতে হবে। ভেতরে গিয়ে দেখি কি আছে। প্রবেশ মূল্য 30 টাকা। কালেকশনগুলো দেখবেন, এটা হচ্ছে সুব্রত বসু, উনি কালেকশন করেছেন। উনি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন কিছু রক্স, ফসেল, আর ভেতরে আমাদের উডের কালেকশন আছে। আর নতুন আমাদের একটা গ্যালারি, যেটা ব্রোঞ্জ গ্যালারি। আর এইটা গ্যালারিটা ফার্স্ট ইনোগ্রেশন হয়েছে 1999-এ, তখন থেকে চলে আসছে। এটা আমাদের প্রত্যেক দিন 9টা to 5টা খোলা থাকে। আর এইখানে যেগুলো আছে, বাইরে যেগুলো আছে রক্স আর ফসেল আছে, যেমন আমি কয়েকটা দেখাই। এইগুলো প্রত্যেকটা ইমাজিনেশন, তো মানে এক্সাক্ট ফর্মে আসবে না, একটু ভেবে নিতে হবে। যেমন এটা গণেশ নাম দেওয়া হয়েছে, এটা সামনে থেকে দেখলে গণেশের একটা ফেস আমরা দেখতে পাবো, ঠিক আছে? এই শুটটা, দুপাশে দুটো কান, দূর থেকে একটা গণেশের মতন। আর এটা একটা উড ফসিল, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল কাঠ ছিল, এখন পাথরে কনভার্ট হয়ে গেছে, যেটা আমরা মাটির তলায় দীর্ঘদিন কাঠ থাকার ফলে ফসিলে পরিণত হয়, সেই জিনিসটা। এবার গণেশ আছে, যেহেতু গণেশের একদম পিছন দিকে একটা ইঁদুর, গণেশের বাহন। তো দুটোকে কম্বিনেশন করে গণেশ আর গণেশের বাহনের একটা থট দেওয়া হয়েছে, ঠিক আছে? আবার নেক্সট যেটা দেখতে পাবেন, খুবই এক্সাক্ট একদম, যদি এই ফর্ম থেকে দেখি এখান থেকে, ঠিক আছে? এই যে সামনে ঝুঁকে পিছন দিয়ে হাত দিয়ে দাঁড়িয়েছে, মানে রবীন্দ্রনাথ টেগোরের একটা ইমাজিনেশন থেকে তুলে ধরা হয়েছে। এটাও একটা উড ফসিল, ঠিক আছে? আরো কিছু আছে, যেমন বাইরে অনেকগুলোই আছে, আমি কয়েকটা দেখাচ্ছি, কারণ অনেক টাইম লাগবে দেখতে গেলে পুরোটা। এখানে একটা ওল্ড বার্ড আছে, যেটা একটা ভালচারকে ইমাজিনেশন করা হয়েছে। এটা রক এক্সাক্ট ফর্মেই পাওয়া গেছিল। কোনো কিছু কিছু গল্প থেকেও ইন্সপায়ার হয়েছে, যেমন এটা শরৎচন্দ্রের গল্প মহেশ, যে মহেশ একদমই সেই দুর্ভিক্ষে একদমই রুগ্ন শুকনো অবস্থাটাকে ইমাজিনেশন করা হয়েছে। যেমন আমার চোখের পোর্শনটা, পুরো ফিগারটা দেখলে একটা জরাজীর্ণ অবস্থা দেখবো। এটা উষ্ণায়নের প্রতীক নাম দেওয়া হয়েছে, মানে পৃথিবীর যে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশটা যেভাবে আজকাল দেখতে পাচ্ছি আমরা, সেটার সঙ্গে একটা থট ক্যাপে ইমাজিনেশন করা হয়েছে। সত্যজিৎ, এটা কলকাতার প্রিন্সেপ ঘাটেও দেখতে পারবে, সেম এর আদলেই ব্রোঞ্জের একটা তৈরি আছে। এখানে একটা ছবিও দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডলফিনরা যখন জলে ড্রাইভ দেয়,
তারই নৃত্যরত অবস্থাটাকে তুলে ধরা হয়েছে। আমরা নটরাজের যে নৃত্যটা দেখে থাকি সেই ধরনের একটা নৃত্যের সাথে ইমাজিনেশন তুলে ধরা হয়েছে। পাশেই আছে গণেশ আর পার্বতী, ঠিক আছে? এই যে পার্বতী কোলে গণেশ বসে আছে, যে সুরটা দেখলে খুবই এক্স্যাক্ট, এটা পাথরে। আর তার পাশে আছে একটা ভেতরে দাদা বলেছিল, আর বাইরে সেটাই একটা বড় সংস্করণ রাখা আছে। এটা হচ্ছে ফ্রেন্ডশিপের মৈত্রী। লেট না করে গ্যালারি 3 and 4 এর দিকে চলে যাব। তোমাদেরকে প্রকৃতি ভবনটা ঘুরে দেখালাম, আর দেখাতে দেখাতে ঠিক প্রায় 5:30 বেজে গেছে। এরপর ভেবেছিলাম যে অন্য জায়গায় যাব, অমর কুটির আর আছে সৃজনী শিল্পগ্রাম আছে, সেগুলো ঘুরে দেখবো। কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম যে ওখানে এখন সব বন্ধ হয়ে গেছে, তো আর ওইদিকে যাব না। এখন চলে যাব সোনাঝুরি হাটের দিকে, আর যাওয়ার চেষ্টা করব আদিবাসী গ্রাম, আর না হলে একদম রুমে। ঠিক আছে, চলো এগোতে থাকি। আজকে আমার শান্তিনিকেতনের দ্বিতীয় দিন, সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে তারিখটা হচ্ছে 14ই জানুয়ারি 2024। কালকে ঘুরেছিলাম সোনাঝুরি হাট আর তার পাশে প্রকৃতি ভবন, নেচার মিউজিয়াম। আর আজকে ঘুরবো, ফার্স্টে যাব কঙ্কালতলা মন্দির, তারপর বিশ্বভারতী ক্যাম্পাস হয়ে এই দিকটা পুরোটা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, এখন তোমাদেরকে সময়ের আপডেটটা জানাই। আর এখন আপডেটটা হচ্ছে ঠিক বাজে 8:15। পুরো লেট না করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আর এটা গেস্ট হাউস, আমার পেছনে গেস্ট হাউস, এখান থেকেই যাব। গিয়ে মেন রোডে উঠে টোটো ধরবো, টোটো ধরে কঙ্কালীতলা মন্দিরটা আগে যাব। সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। মেন রোডে উঠে গিয়ে আমি টোটো বুক করে নিয়েছি, আর ওনার নামটা আর ফোন নাম্বারটা জেনে নেবো। ঠিক আছে দাদা, আপনার নাম আর ফোন নাম্বারটা আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দিন। আমার নাম সাজুল লোহার, আর ফোন নাম্বার হচ্ছে 8926071389। ওকে, ঠিক আছে, আর লেট না করে আজকের জার্নিটা শুরু করা যাক। ঠিক আছে, রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি। সকালে খালি পেটে খেজুরের রস খুবই উপকার, তাই একটু খেজুরের রস খেয়ে নেবো 1 গ্লাস। আর তোমাদেরকে দেখা, এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে এই জায়গাটা। খেজুরের গুড়ের স্মেলটা খুব সুন্দর, দারুণ লাগছে। এই দাদার দোকান থেকে খেজুরের রসটা খাবো। আর কত করে গ্লাস দাদা? 10 টাকা গ্লাস। আর গুড় 170 টাকা কেজি এখানে। ওকে, দাদার কাছ থেকে আধা কিলো খেজুরের গুড় নিয়ে নিলাম। আর মারাত্মক টেস্ট গুড়টা। আমি এখন চলে এলাম কঙ্কালীতলা মন্দির। আর কঙ্কালীতলায় সকালে ভিড়টা খুব কম বলে পুজো দিয়ে দেবো। এই দোকানটা থেকে ডালা নিয়ে নেবো। ডালা কত করে? দাদা আপনার এই কাছে 5টা ফল, মিষ্টি, প্রসাদ, আলতা, সিন্দুর, মোম দিয়ে সবকিছু হবে 101 টাকা। আচ্ছা, 5 রকম ফল আছে। 5টা ফল, মিষ্টি, প্রসাদ, আলতা, সিন্দুর, ধূপ, মোম সবকিছু দিয়ে হবে। যদি বলেন যে মায়ের বড় মালা নেবো, তাহলে মালা চেলি দিয়ে আপনার 151 হবে। বড় মালা চেলি দিয়ে 201 হবে, 251 হবে। আচ্ছা, আর উপরে সব ডালাগুলোই কি সেম? সব একই। আচ্ছা, 101। ঠিক আছে, দিদির কাছ থেকে এই ডালাটা নিয়ে নিয়েছি। ডালাটা 50 টাকা নিয়েছে। আর এখানে একটাই জিনিস দেখলাম, মাকে পুজো দিতে মূল্য লাগে। ঠিক আছে, মাকে পুজোটা দিয়ে আসি।
আমি এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতনে কঙ্কালীতলা মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে আমাদের 51তম সতীপীঠের তার মধ্যে অন্য একটি সতীপীঠ, ঠিক আছে। তো যখন মাতা সতী মারা যান আর মহাদেব ওনাকে কোলে তুলে নিয়ে পুরো ব্রহ্মাণ্ডে যখন নৃত্য করছিলেন, তখন শ্রী বিষ্ণু দেখলেন যে এরকম ভাবে যদি মহাদেব নৃত্য করতে থাকে তাহলে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসের হাত থেকে পুরো সৃষ্টিকে বাঁচানোর জন্যে তিনি সুদর্শন চক্র দিয়ে মাতা সতীকে ছিন্ন বিচ্ছিন্ন করেন। আর মাতা সতীর বিভিন্ন দেহের বিভিন্ন অংশ ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার মধ্যে কোমরের অংশের একটি পার্ট এইখানে পড়েছিল বলে ধারণা করা হয়, আর সেই থেকে নাম হয়েছে কঙ্কালীতলা মন্দির, ঠিক আছে। আর এখানে একটা পুষ্করিণী আছে, আমি সেই দিকে যাব। তার আগে আর এটা অনেকটা এরিয়া জুড়ে, আর খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। ভেতরে পুজো দিলাম, সকালে ভিড় নাই, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। মন্দিরের ভেতরের ফিলিংটাই একটা অন্যরকম। আর এই মন্দিরের পাশেই একটা পুষ্করিণী আছে, ঠিক আছে। আমি সেইখানে যাব, সেই কুণ্ডটা আমি তোমাদেরকে দেখাবো। এইখানে লেখা আছে এটি 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলায়। এখানেই কুণ্ডের জলে সীতা মায়ের কাঁখাল মানে কোমরের কাছে একটি অংশ আছে। এই জলে কেউ হাত পা মুখ ধোয়া নিষেধ এই জলে। আর এই পুষ্করিণীর ঈশান কোণে রাখা হয়েছে কোমরের একটি অংশ। আর যে ভক্তরা এখানে আসেন তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ওই গাছের মধ্যে ধাগা বেঁধে দেয়। ওদিকে আছে কঙ্কালীতলার মন্দির, আর মন্দিরের ঠিক পেছনের দিকে যে নদীটা বয়ে চলেছে এই নদীটা হচ্ছে কপাই নদী। আর কপাই নদীর ঠিক পাশেই এখানে মঙ্গল আরতি শুরু হয়েছে, রিসেন্টলি এটা শুরু হয়েছে। খুব সুন্দর, যখন সন্ধ্যা হয় সন্ধ্যার সময় খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে মঙ্গল আরতি হয়। 3 পাহাড় এই বট গাছটার নাম দেওয়া হয়ে গেছে। এই গাছটা অনেক পুরনো বট গাছ, বুঝলেন তো। এখানে আমরা শুনেছি রবি ঠাকুর এখানে বসতেন, ছবি আঁকতেন, হ্যাঁ, এখানে বসে সূর্য প্রণাম করতেন। এই জায়গাটা এটা হচ্ছে 3 পাহাড় বট গাছ। ছবি তুলে তো আমি এখন যেখানে আছি বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে। এই জায়গাটা হচ্ছে 3 পাহাড়ি বট গাছ। বহু বছর আগে 3টি স্তরে এটা বানানো হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই বট গাছের নিচে বসে অনেক উপন্যাস, অনেক কবিতা, অনেক কিছু লিখেছেন। এইটা দেখে ভালো লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোটাই কল্পনা করে না, যা আছে সবকিছু প্রকৃতির মধ্যে থেকে নিয়ে সবকিছু জিনিস লিখেছিলেন। আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর তীর থেকে এই বট গাছের চারাটা এনে এসে এখানে বসিয়েছিলেন। আর প্রায় 100 বছরেরও বেশি এই বট গাছটার বয়স। আর আমরা যে সহজ পাঠ করেছিলাম বা তোমরা যে সহজ পাঠ করেছিলে সেই সহজ পাঠের ফ্রন্ট পেজে, ঠিক আছে, এই বট গাছটার ছবি দেওয়া থাকে। এরপর যেখানে এলাম সেটা হচ্ছে তালধ্বজ। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে, জায়গাটা হচ্ছে তালধ্বজ জায়গাটা। আর এই হচ্ছে সেই তাল গাছ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর এই তাল গাছকে কেন্দ্র করেই পরে এই যে কুঁড়ে ঘরটা আছে এই কুঁড়ে ঘরটা বানানো হয়েছে।
আর আর এই মাটির বাড়িতেই থাকতেন ব্রহ্মচার্যাশ্রমের শিক্ষক তেজশ্চন্দ্র সেন। তালধ্বজের ঠিক পাশেই আছে উপাসনা গৃহ। এই উপাসনা গৃহটা খোলা থাকে বুধবার দিন সকালে 6:15 থেকে 7:15 পর্যন্ত। আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম থেকে কাঁচ মার্বেল পাথর নিয়ে এসে এই উপাসনা গৃহটা তৈরি করেছিলেন। এটা হচ্ছে শ্রী সদন, মেন দরজা। আচ্ছা, এটা এখানে শ্রী সদনটা হচ্ছে সত্যপ্রসন্ন রায়পুরের ওনার অর্থে এটা তৈরি হয়েছে শ্রী সদনটা। এখানে আচ্ছা। এখানে একটা ঘন্টা ঘর আছে, ঘন্টা একটা বড় ঘড়ি আছে। তো ঘড়িটার মধ্যে যখন বাইরে ছাত্রদের ক্লাসগুলো হয় ওই ঘড়িটা থেকেই চারিদিক থেকে মানে সময়টা নির্ধারিত করা হয়, কখন কি হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে মেন দরজা। আসুন, এটা মেন গেট। এটা মেন গেট। হ্যাঁ, শান্তিনিকেতনে যখন পৌষ মেলা শুরু হতো হ্যাঁ। ঠিক ওই জায়গায়, হ্যাঁ। ঠিক তোমাদেরকে দেখাই, ওই মেলাটা। মাঠটা মেলাটা হতো। সর্বপ্রথম যখন মেলা মানে মানে আরম্ভ হয়, যখন মেলা, আরম্ভ হয় তখন এই মাঠটাতে হতো। এখন জনসংখ্যা বেড়ে গেছে, দোকান বেড়েছে, যার ফলে এখন মেলাটা অন্য জায়গায় চলে গেছে। আর ওটা ছাতিমতলা। ওইটা দূরে দেখেন, হ্যাঁ, ওটা ওটা হচ্ছে ছাতিমতলা। ছাতিমতলা। এই ছাতিমতলাকে কেন্দ্র করেই বিশ্বভারতী গড়ে উঠেছে। এই মহিষী দেবেন্দ্রনাথ প্রথমে তো শান্তিনিকেতনে এসেছিলেন। তো রায়পুর যাওয়ার পথে উনি প্রথমে এখানে বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম নেওয়ার ফলে জায়গাটা খুবই ভালো লেগেছিল, ওনাদেরকে বলেছিলেন। তারপর ওনারা 20 বিঘা জমি ওনার নামে লিখেছিলেন। তো এখান থেকেই ওই ছাতিম গাছতলাতে তার মনের প্রাণের আনন্দ, আত্মার শান্তি ওখানে বসে পেয়েছিলেন। আর এখানে যখন মানপত্র দেওয়া হয় ছাত্রদেরকে, একটা করে ছাতিম পাতা কিন্তু সপ্তপর্ণী গাছের একটা ডাল ভেঙে দেওয়া হয় ছাত্রদেরকে। একটা করে পত্র দেওয়া হয়, ছাতিম পত্র। এটা হচ্ছে এখান থেকেই শান্তিনিকেতনের মানে শুরু বা সৃষ্টির উৎপত্তি, এই ছাতিমতলা। এই দেখুন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যে কোনো বিশ্ববিদ্যালয়ের মতো নয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে সাহিত্য, কলা, সংস্কৃতি নিয়েই পড়াশোনা করা হয়। আর এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় প্রথমত 22শে ডিসেম্বর 1901 সালে 5 জন ছাত্রকে নিয়ে একটি গাছের নিচে এখানে পড়াশোনা শুরু হয়। পরে এটি ভারতের একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় স্থান পায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আর দূরে জুম করতে পারছি না, দূরে যে দেখা যাচ্ছে ছাতিমতলা, ওখানে যখন এখান থেকে ছাত্রছাত্রীরা স্নাতক পাস করেন তখন সপ্তপর্ণী গাছের একটা ডাল ভেঙে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়। তো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান। এটা হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম, যেটাকে রবীন্দ্র ভবন বলা হয়। আর এই বিশ্বভারতী মিউজিয়ামে আমি টিকিট কেটে ঢুকবো, ঠিক আছে। আর এই মিউজিয়ামের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত মূল্যবান তথ্য, নথিপত্র সবকিছুই রাখা আছে। আর এই মিউজিয়াম থেকেই শেষমেশ নোবেল প্রাইজটা চুরি হয়ে গিয়েছিল। আর আমি টিকিট কাটবো, মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়ামে টিকিটের মূল্য 70 টাকা। আর যারা এখানকার স্টুডেন্ট তাদের মূল্য হচ্ছে 10 টাকা। রবীন্দ্র ভবনের এই প্রদর্শনশালাটা খোলা থাকে শুক্রবার থেকে মঙ্গলবার সকাল 10টা থেকে 1টা আর দুপুর 2টো থেকে 5টা। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে এটাই হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে কোনো কিছু মোবাইল ফোন, কোনো কিছু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ না। আর তোমাদেরকে এখানে এসে দেখতে হলে ভেতরেই গিয়ে দেখতে হবে। আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি কিছু, কারণ সমস্ত কিছু অ্যালাউ করে না। আর ভেতরে যে জিনিসগুলো রাখা আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস, মূল্যবান তথ্য, নথিপত্র, চিঠি, গীতাঞ্জলি বই, নোবেল এবং জোড়াসাঁকো পরিবারে ব্যবহৃত আরও অনেক কিছু জিনিস বিভিন্ন দেশ থেকে পাওয়া, রোম, হনুলুলু, তারপর গ্রিক,
চীন দেশ থেকে পাওয়া বিভিন্ন মূল্যবান সামগ্রী সব কিন্তু এই মিউজিয়ামের ভেতর রাখা আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে বোটে করে ভ্রমণ করেছিলেন সেই বোটের একটা প্রতিকৃতি ভেতরে রাখা আছে, যেটা বাংলাদেশ থেকে গিফট পাওয়া উপহার হিসেবে ভেতরে রাখা আছে। চলুন এবার আপনাদেরকে ক্যাম্পাসটি একটু ঘুরে দেখাই। টিঙ্কর বেইজ 1938 সালে এটি তৈরি করেছিলেন। এটা একটা স্কাল্পচারের নিদর্শন। আর এটা একটা বোঝানো হচ্ছে একটা সাঁওতাল পরিবারকে কেউ একটা নতুন জীবনের সন্ধানে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সেই গাড়ি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছিলেন। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে এই যে ভাস্কর্য স্কাল্পচারটা আছে এটাকে বলা হয় কলের বাঁশি। ভালো করে সামনের দিক থেকে দেখলে দেখা যাবে উপরে দুজন মহিলা আর নিচে দুজন শিশু তারা দৌড়াচ্ছে, আর মহিলার যে চুলটা সেটা উঠছে, যেন মনে হচ্ছে কলের বাঁশি শুনে তারা এগিয়ে যাচ্ছে। এটা রামকিঙ্কর বেইজ তৈরি করেছিলেন এই স্কাল্পচারটা। বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক পাশেই রয়েছে অমর্ত্য সেনের বাড়ি। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এখন আমি চলে এসেছি এটা সৃজনী শিল্পগ্রাম, ঠিক আছে। ভেতরে ঢুকবো আমরা। এটা হচ্ছে মেন গেট। আমাদেরকে টিকিট কাটতে হবে। চাইল্ড শিশুদের জন্য 10 টাকা, স্কুল চিলড্রেন 10 টাকা, আর ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য 50 টাকা নেওয়া হয়। সেটা এইখানে সবকিছু দেওয়া আছে। স্কাল্পচার গার্ডেন, ক্রাফট স্কাল্পচার, আর এদিকে আছে অফিস। আগে স্কাল্পচার গার্ডেনের দিকে যাব।
এখানে আছে সিধু কানু, তিলক সিং, লক্ষণ নায়ক, বিরসা মুন্ডা, সব কিছুর একটা মডেল তৈরি করে রাখা আছে। এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। আর সৃজনী শিল্পগ্রামটা ভারতের পূর্ব ও উত্তর পূর্ব রাজ্যগুলির সমন্বয়ে গঠিত। এটা একটা শিল্প প্রদর্শনী। ভারতের বিভিন্ন যে স্টেট আছে সেই স্টেটের রাজ্যগুলি বিভিন্ন যে নিদর্শন সেগুলি এখানে মডেল আকারে রাখা আছে। ভেতরে ঢুকবো, চলো কি কি আছে আর তোমাদেরকেও দেখাবো। আর এই সৃজনী শিল্পগ্রামটা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। আর 2 বিঘা জমির উপর এটা তৈরি। এগুলো পাথরের স্কাল্পচার। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আর ঠিক অপোজিটে হচ্ছে উড়িষ্যা। আগে পশ্চিমবঙ্গটায় ঢুকবো। পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গা আছে যেখানে এইরকম ঘর দেখতে পাচ্ছেন, আর ঘরের দেওয়ালে এরকম বক্স আঁকা থাকে, খুব সুন্দর লাগে। ঘরটার নাম দেওয়া হয়েছে পটচিত্র ঘর। তার কারণ আমরা উড়িষ্যা ঘুরতে গেলে দেখতে পাওয়া যায় যে একটু ভেতরের দিকে দেখলে দেখা যায় যে উড়িষ্যার যে ঘরের দেওয়ালগুলো সেগুলো এরকম পটচিত্র আঁকা থাকে, ঠিক এই রকম। সুন্দরভাবে অঙ্কন করা আছে। আর এই ঘরটার ভেতরে আমি ঢুকবো, আমার খুব ভালো লাগছে। আর উড়িষ্যার ফেমাস হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, জগন্নাথ সুভদ্রা মন্দির। আর সেই মন্দিরেরই একটা এখানে করা আছে। এটা হচ্ছে বিহার। এটা হচ্ছে অসম। অসমের কাকসাল। অসমের অপোজিটে আছে ঝাড়খণ্ড। খুব সুন্দরভাবে এই প্রদর্শনীটা তুলে ধরা হয়েছে।
এমনই ঘর, ভেবেছো এমনই ঘর শূন্যের উপর প্রতিষ্ঠা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ভেবেছো এমনই ঘর, ভেবেছো এমনই ঘর ওরে শূন্যের উপর। এটা হচ্ছে ঢেঁকি, গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া একটি লৌকিক উপকরণ। এখন আগে আমি দেখেছি অনেকের বাড়িতে এই ঢেঁকিতে চাল কোটা হতো, এখন তো প্রায় নেই। এটা হচ্ছে টুসু মেলা, সাঁওতালদের একটা বিখ্যাত মেলা। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান প্রভৃতি জেলায় পৌষ মাসে এই টুসু উৎসব মেলা হয়। আমি এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে সব থেকে পুরনো রাজবাড়ি, সুরুলের রাজবাড়ি। তো ভেতরে ঢুকবো, রাজবাড়ির ভেতরে আমরা প্রবেশ করবো এবার। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের সব থেকে পুরনো রাজবাড়ি, সুরুলের রাজবাড়ি। প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়ি। এই রাজবাড়িতে বাংলা সিনেমার বিভিন্ন শুটিং হয়েছে, যেমন গয়নার বাক্স, দেবদাস প্রভৃতি। এছাড়াও এই রাজবাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু, রানী রাসমণি অনেকটা সময় কাটিয়ে গেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর দুজনেই এই রাজবাড়িতে অনেকটা সময় কাটিয়ে গেছেন। খুব সুন্দর লাগছে এই রাজবাড়িটা। কলকাতার বনেদি বাড়িগুলোতে যেরকম বেশ বড় করে দুর্গাপুজো হয়, তেমনই এই সুরুলের রাজবাড়িতে বেশ বড় করে দুর্গাপুজো হয়। আর নবমীর দিন এই জায়গায় বলি হয়। এখানের দুর্গাপুজো অনেক পুরানো, ঠিক বনেদি বাড়ির আদলেই এখানে দুর্গাপুজো হয়। এটা হচ্ছে সুরুলের রাজবাড়ি, আর রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে টেরাকোটা মন্দির। এটা আর টেরাকোটা মন্দিরের সামনেই আছে নাট মন্দির। এই মন্দিরটা হচ্ছে নাট মন্দির। এখানে দুর্গাপুজো হয়, খুব বড় করে ধুমধাম করে দুর্গাপুজো হয়। আর এই মন্দিরের টেরাকোটার কাজটা তোমাদেরকে দেখাবো। এই যে মন্দিরের সামনে খুব সুন্দরভাবে টেরাকোটার কাজ আছে, অপূর্ব দেখতে লাগছে। কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরটাতে রং করে দিয়েছে, যদি রং না করতো আরো সুন্দর লাগতো। আর মন্দিরটা ঠিক পাশেই এদিকে দুটো মন্দির আছে। আর এই মন্দিরে খুব সুন্দর একটা টেরাকোটার কাজ করা আছে। এই যে দেখো তোমরা, দুর্গা ঠাকুর এবং দুর্গা ঠাকুরের পাশে আছে তার পুত্ররা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। এই মন্দিরে যে টেরাকোটার কাজগুলো আছে, মহাভারতের, রামায়ণের যে পৌরাণিক কাহিনী সেগুলো এখানে খোদাই করে লেখা আছে। রাবণের 10টা মাথা
ওখানে উপরে। আর এদিকে এটা সম্ভবত যে কাজটা করা হয়েছে, রাম, সীতা, লক্ষণ বসে আছে। এদিকে যে টেরাকোটার কাজটা করা আছে। আমি এখন এসে পৌঁছেছি কোপাই নদীর ধারে। এটা হচ্ছে সেই নদী যেই নদীর তীরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে বসে সেই কবিতাটি লিখেছিলেন। একটা জিনিস ভাবলেই ভালো লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত কবিতা, উপন্যাস, গল্প লিখেছিলেন সব কিছু কিন্তু প্রকৃতির মধ্যে থেকে নিয়েছিলেন, প্রকৃতিকে অনুভব করে লিখেছিলেন। কোনোটাই কাল্পনিক এরকম ব্যাপারটা নয়, সব কিছু কিন্তু আমাদের এই প্রকৃতির মধ্যেই আছে। সব কিছু দেখেই তারপর তিনি তার এই সৃষ্টিগুলো রচনা করেছিলেন। আর যখন বর্ষাকালের টাইমে, এখন তো জল কম, বর্ষাকালের টাইমে কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে জল বয়ে চলে। আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, ঘড়িতে 6:47 বাজে, 4:47। আর আজকের পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার তো সব কিছু মিলিয়ে এই বোলপুর শান্তিনিকেতন ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের এই সিরিজটা কেমন লাগলো। চলো তাহলে এবার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপর ফিরে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে, নতুন পর্বে ভিডিওর সাথে, নতুন সিরিজের সাথে।